অ্যাকশনের মাধ্যমে কাটিং ম্যাটেরিয়ালগুলোকে উপরে তুলে আনা হয়। এখানে কাটিং বিটটির জেটিং অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন ওয়াটার জেট মাটিকে ডিস্টার্ব না করে। বোরিংটা করতে গিয়ে আমি যেখান থেকে স্যাম্পল নেব বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করব সেই জায়গাটা যাতে নষ্ট না হয়ে যায় এটা কিন্তু নজর রাখতে হবে। কারণ প্রথম কথা হলো বোরহোল করতে গেলে আমি যে পারকাশন মেথডে যে চপিং বিট ইউজ করছি, চপিং বিটের ভিতর দিয়ে যে পানিটা বেরিয়ে আসছে সেই পানিটা যদি ডাইরেক্টলি মাটিতে জেট করে তাহলে সেই মাটিটাকে নষ্ট করে ফেলবে। পরে আমি যখন টেস্ট করব আমি অরিজিনাল সয়েলের টেস্টটা হবে না, এটা একটা ডিস্টার্ব সয়েলের টেস্ট হবে। সো আমার টেস্ট রেজাল্ট আমার আসল দেবে না। নির্দিষ্ট ডেপথ পর্যন্ত বোরিং করা হয়ে গেলে স্যাম্পল কালেক্ট করার পূর্বে বোরহোলের নিচটি ভালোমতো ক্লিন করতে হবে যেন কোনো লুজ সয়েল জমা না থাকে। এজন্য চপিং বিটটিকে বটম থেকে কিছুটা উপরে রেখে ড্রিলিং ফ্লুইডকে সার্কুলেট করতে হবে। বোরহোলের বটম পুরোপুরি ক্লিন না হওয়া পর্যন্ত এই কাজটি কন্টিনিউ করতে হবে। যদি বোরহোলের নিচে লুজ সয়েল জমা হয়ে থাকে তবে যেসব ফিল্ড টেস্ট করা হবে বা স্যাম্পল কালেক্ট করা হবে সেগুলো রিপ্রেজেন্টেটিভ হবে না, অর্থাৎ টেস্ট থেকে সঠিক রেজাল্ট পাওয়া সম্ভব হবে না। এসপিটি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট একটি বহুল প্রচলিত ইনসিটু বা ফিল্ড টেস্ট। এই টেস্টে একটি স্প্লিট ব্যারেল স্যাম্পলার ড্রাইভ করে রিপ্রেজেন্টেটিভ সয়েল স্যাম্পল কালেক্ট করা হয় এবং স্যাম্পলার পেনিট্রেট করার সময় রেজিস্ট্যান্স মেজার করে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা হয়। এখানে একটি ব্যাপার উল্লেখ্য যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটি শুধুমাত্র স্যান্ডি সয়েলের ক্ষেত্রে উপযোগী, কিন্তু আমাদের দেশে সকল সয়েলের জন্যই এই টেস্টটি ঢালাওভাবে করা হয়ে থাকে এবং প্রাপ্ত রেজাল্টের ভিত্তিতে ফাউন্ডেশন ডিজাইন করা হয় যা মোটেই উচিত নয়। এসপিটি টেস্ট করার জন্য প্রথমে 100 মিলিমিটার ডায়ামিটারের বোরিং করা হয় এবং 1 থেকে 1.5 মিটার পরপর এই টেস্টটি করা হয়। এই টেস্ট করার জন্য স্প্লিট স্পুন স্যাম্পলারকে হ্যামারিং করে মাটির ভেতরে প্রবেশ করানো হয়। এই জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় স্প্লিট স্পুন। স্প্লিট স্পুন বলার কিন্তু একটা কারণ আছে, এটা অনেকগুলো পার্ট আছে। এটাকে বলে অ্যাডাপ্টার। এর ভিতরে একটা নন রিটার্ন ভালভ আছে, এরকম নড়ালে বোঝা যায়। এর ভিতরে ভালভ আছে, এর ভিতরে পানি এদিকে যেতে পারবে কিন্তু এদিক থেকে আসতে পারবে না। এটা যখন এইভাবে থাকে এদিক থেকে যেন পানিটা না ঢুকতে পারে তখন এই ভালভটা বন্ধ থাকে। এটা নন রিটার্ন ভালভ, এটা থাকাটা খুব জরুরি। এটা না থাকলে আপনার রিকভারি হবে না, এবং রিকভারি না হলে আপনার এসপিটি স্যাম্পল কালেকশন হবে না। যে কোনো জায়গায় ফিল্ড ওয়ার্কে এই জিনিসটা দেখাটা খুব জরুরি যে এই নন রিটার্ন ভালভটা আছে কিনা। এইভাবে নাড়ালে এটা বোঝা যাবে। অনেক সময় অ্যাডাপ্টারটির ভেতরে মাটি জমে থাকার ফলে এই বলটি ঠিকমতো কাজ করে না। এজন্য অ্যাডাপ্টারটির ভেতরে পানি ঢেলে পরীক্ষা করে দেখতে হবে বলটি ঠিকমতো কাজ করছে কিনা। যদি ভেতরে বলটি আটকে থাকে তবে তা অবশ্যই পরিষ্কার করতে হবে। এই যে পার্টটুকু আমি খুলতেছি এটা হলো কাটিং শু বলা হয়। এটার স্পিডের উপর একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেটা হলো এর ইনসাইড ডায়ামিটার, আউটসাইড ডায়ামিটার, এবং এই যে এজ দেখতেছেন এই এজের একটা, এই যে এখানে এজ দেখতেছেন এর একটা পার্টিকুলার সাইজ আছে। এই যে এখানে একটা এজ আছে। এটা হয় কি, এটা বারবার ইউজ করতে করতে এটা শার্প হয়ে যায়। তো শার্প হয়ে গেলে এটা চোখা যখন হয়ে যায় তখন উপর থেকে ব্লো যখন দেয় তখন খুব কম ব্লোজে সে ভিতরে পেনিট্রেট করে যায়, যার জন্য এইটার এই কাটিং শুটার একটা ইম্প্যাক্ট স্পিডের উপরে আছে। তো ফিল্ডে গিয়ে দেখা যায় যে এইটা থাকে না। নর্মালি একটা এই স্পুন বানানোর পরে বারবার ইউজ করতে করতে ওইটার যখন সমান হয়ে যায়, ধারালো হয়ে যায়, তারপরে ওই দিয়েই কাজ করতে থাকে লোকজন। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ফিল্ডে গেলেই দেখতে হবে যে আমরা কাটিং শুর ডাইমেনশনটা ঠিক আছে। আর যে কারণে আমরা এটাকে স্প্লিট স্পুন বললাম, এটা এইভাবে থাকে এই জিনিসটা। এটা একটা স্পুন, এর ভিতরে সয়েল ঢুকে যায়। এটাকে বের করার জন্য
এটাকে দুই ভাগ করা হয়। দুই ভাগ করে এখানে স্যাম্পল থাকবে, তারপর স্যাম্পলটা এখান থেকে কালেকশন করে আমরা প্রিজার্ভ করি হলো ল্যাবরেটরি টেস্টের জন্য। বিশেষ করে ডিস্টার্ব সয়েল স্যাম্পল হলো, এটাকে বলা হয় ডিস্টার্ব সয়েল স্যাম্পল। এবং ডিস্টার্ব সয়েল স্যাম্পলের উপর নর্মালি রুটিন টেস্ট যেগুলো করা হয় সেগুলো এই স্যাম্পল থেকে করার জন্য এটাকে ল্যাবরেটরি করা হয়। নির্দিষ্ট ডেপথ পর্যন্ত বোরিং করা হয়ে গেলে ড্রিলিং রডের সাথে স্প্লিট স্পুনটি লাগিয়ে বোরহোলের ভেতরে প্রবেশ করানো হয়। এ সময় খেয়াল রাখতে হবে হ্যামারের ওজন সঠিক আছে কিনা, বোরহোল ড্রিলিং ফ্লুইড দ্বারা পূর্ণ আছে কিনা, বোরহোলের বটমের ডেপথ সঠিকভাবে মাপা হয়েছে কিনা। এসপিটি টেস্ট করার জন্য ড্রিলিং রডের গায়ে 6 ইঞ্চি পরপর চক দিয়ে দাগ দেওয়া হয়, যার সাহায্যে প্রতি 6 ইঞ্চি পেনিট্রেট করতে কতগুলো ব্লো প্রয়োজন তা পরিমাপ করা হয়। এইটুকু 150 মিলিমিটার, এইটু 150 মিলিমিটার, এই 150 মিলিমিটার, টোটাল 460 মিলিমিটার আমরা পেনিট্রেট করব এই হ্যামার দিয়া হ্যামারিং করে। এবং ইচ 150 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমরা ব্লো কাউন্ট করব, মানে কয়টা বাড়ি লাগলো, কয়টা হ্যামারিং ব্লো আমাকে দিতে হলো। এটার জন্য আলাদাভাবে কাউন্ট করব, এটার জন্য আলাদাভাবে কাউন্ট করব, এবং এটার জন্য আলাদাভাবে কাউন্ট করব। সে কথার কথায় এখানে 4টা ব্লোজ লাগলো, এখানে 5টা লাগলো এবং এখানে 6টা লাগলো। তাহলে এই প্রথম যে 4টা লাগলো এটা আমরা বলি হলো সেট ফর সেটিং দ্য স্পুন। এটা কিন্তু আমরা এসপিটি ভ্যালুর মধ্যে কাউন্ট করব না। পরের এই যে 150 এবং 150 এই 300 মিলিমিটার পেনিট্রেশনের জন্য এইটার ব্লোজ এবং এইটার ব্লোজ দুটো যোগ করে একসঙ্গে হলো এন ভ্যালু, এসপিটি এন ভ্যালু। আচ্ছা, এখানে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হলো এই যে দাগটা দেখতেছেন, এখান থেকে এটা হলো 760 মিলিমিটার হ্যামারটা এখানে আসবে, এখানে আসার পরে ফ্রি ফল হবে এই পর্যন্ত। এবং এটাই হলো একটা ব্লো। যদি হ্যামার এখান থেকে ব্লো দেয়, এই দাগের যদি উপরে উঠে যায়, তাহলে ওর এনার্জি এখানে বেশি যাবে। এনার্জি বেশি যাওয়া মানে হলো এন ভ্যালু কমে যাবে। আর যদি হ্যামারটা এখানে থাকে, সে দাগের নিচে কোনো কারণে যেহেতু ম্যানুয়ালি কন্ট্রোল করতেছে, দাগের নিচে চলে আসবে, তার মানে এনার্জি কম যাচ্ছে, এখানে স্পিড কিন্তু বেশি শো করবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যে এই হ্যামারটা কোথা থেকে কতখানি ড্রপে আমি এটাকে এই ব্লোজটা দিচ্ছি। হ্যামারের হাইট অফ ড্রপ অ্যাকুরেট রাখার জন্য অটো ট্রিপ হ্যামার ব্যবহার করা যেতে পারে। এই হ্যামারটি 760 মিলিমিটার হাইটে ওঠার সাথে সাথে অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে, ফলে হাইট অফ ড্রপ সঠিকভাবে মেইনটেইন করা সহজ হবে। এসপিটি টেস্ট শেষ করার পর স্প্লিট স্পুন থেকে স্যাম্পল কালেক্ট করা হয়। এ সময় সয়েলটির রিকভারি মাপতে হবে। স্পুনটি শুরুর প্রান্ত থেকে যতদূর পর্যন্ত সয়েল আছে সেই দূরত্ব হচ্ছে রিকভারি। রিকভারি পরিমাপ করার পর গ্রেইন সাইজ অ্যানালাইসিস এবং ল্যাবরেটরি টেস্ট করার জন্য সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়। এ সময় স্যাম্পলগুলোকে ভালোভাবে সিল করতে হবে যেন ময়েশ্চার লস না হয়, এবং স্যাম্পলটির ডেপথ এবং বোরহোলের নাম্বার লিখে রাখতে হবে। ফিল্ড ভেইন শেয়ার টেস্টের মাধ্যমে সফট ক্লে সয়েলের ইনসিটু শেয়ার স্ট্রেংথ নির্ণয় করা হয়। ল্যাবরেটরি টেস্ট করার জন্য ফিল্ড থেকে স্যাম্পল কালেক্ট করতে হয়, যা অনেক ক্ষেত্রে কালেক্ট করার সময় কিছুটা ডিস্টার্বড হয়ে যায়। আবার স্যাম্পলার থেকে ইজেক্টরের মাধ্যমে বের করার সময়ও ডিস্টার্বড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেইন শেয়ার টেস্ট ফিল্ডে করা হয়ে থাকে বলে এর জন্য কোনো স্যাম্পলারের প্রয়োজন হয় না। যে সমস্ত সয়েলের এসপিটি ভ্যালু 5 অপেক্ষা কম, অর্থাৎ সফট ক্লে সয়েলের ক্ষেত্রে এই টেস্ট করা যেতে পারে। তবে ভেইন শেয়ার টেস্টের কিছু ড্রব্যাকস আছে। এখানে একটি প্রিডিটারমাইন্ড সারফেসে সয়েলটি ফেল করে, কিন্তু প্র্যাকটিক্যালি মাটির নিচে ফেইলিয়ার সারফেস এরকম হয় না। ভেইন শেয়ার টেস্ট করার জন্য ভেইন শেয়ার অ্যাপারেটাসটিকে বোরহোলের ভেতরে নির্দিষ্ট ডেপথ পর্যন্ত প্রবেশ করানো হয়। এরপর ড্রিলিং রডের সাথে সংযুক্ত অ্যাডাপ্টারটির সাথে একটি টর্ক রেঞ্জ যুক্ত করা হয় এবং টর্ক রেঞ্জটিকে ঘুরানো শুরু করা হয়। ঘুরানোর সাথে সাথে টর্কের মান বাড়তে থাকে এবং এক পর্যায়ে সারফেসটি বরাবর ফেল করে এবং টর্কের মান কমতে থাকে। এই সর্বোচ্চ মানটি নিয়ে ইকুয়েশনের সাহায্যে সফট ক্লে সয়েলের শেয়ার স্ট্রেংথ নির্ণয় করা হয়। ক্লে টাইপ সয়েলের
শেয়ার স্ট্রেংথ ডিটারমাইন করার জন্য বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট করা হয়ে থাকে, যেমন আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, ট্রায়াক্সিয়াল টেস্ট এবং সেটেলমেন্ট ডিটারমাইন করার জন্য কনসোলিডেশন টেস্ট। এ সকল টেস্ট করার জন্য আনডিস্টার্বড স্যাম্পল প্রয়োজন হয়। আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করার জন্য বিভিন্ন ধরনের স্যাম্পলার আছে, যেমন থিন ওয়াল টিউব বা শ্যালবি টিউব, পিস্টন স্যাম্পলার ইত্যাদি। কোন ধরনের স্যাম্পলার ব্যবহার করতে হবে তা মূলত নির্ভর করে টাইপ অফ সয়েলের উপর। আমাদের দেশে আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করার জন্য শ্যালবি টিউব সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে শ্যালবি টিউবের সাথে একটি অ্যাডাপ্টার লাগানো হয়, অতঃপর সেটি ড্রিলিং রডের সাথে লাগিয়ে পুশ করে মাটির নিচে প্রবেশ করিয়ে স্যাম্পল কালেক্ট করা হয়। এ পদ্ধতিতে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। শ্যালবি টিউবের সাথে যে অ্যাডাপ্টারটি লাগানো হয়েছে তার ভেতরে বল ভালভ থাকতে হবে, যেন বাইরে থেকে কোনো পানি স্যাম্পলারের ভেতরে প্রবেশ করতে না পারে, কিন্তু ভেতরের পানি বাইরে বেরিয়ে যেতে পারে। টিউবের সাথে অ্যাডাপ্টারটিকে স্ক্রু দিয়ে লাগানো হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই জায়গাটি ওয়াটার টাইট হয় না। এর ফলে স্যাম্পলারের ভেতরে পানি প্রবেশ করবে এবং স্যাম্পলকে অনেকটাই ডিস্টার্বড করে দেবে। তাই অ্যাডাপ্টার এবং টিউবটির জয়েন্ট অবশ্যই ওয়াটার টাইট হতে হবে। আমাদের দেশে টিউবটিকে মাটির ভেতরে হ্যামারিংয়ের মাধ্যমে প্রবেশ করানো হয়, যা কখনোই উচিত নয়। আনডিস্টার্ব স্যাম্পল কালেকশনের জন্য স্যাম্পলারটিকে স্ট্যাটিক লোডে পুশ করে মাটির ভেতরে প্রবেশ করাতে হবে। স্যাম্পল কালেক্ট করার পর এর দুপাশে মোম দিয়ে ভালোমতো সিল করা হয়। আনডিস্টার্ব সয়েলের জন্য আমরা হলো স্ট্রেংথ, পারমেবিলিটি, কম্প্রেসিবিলিটি এগুলো করি। এখন যেটা বাংলাদেশের যেটা সমস্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে পারি না। আমরা যে শ্যালবি টিউব মেথডে স্যাম্পল কালেক্ট করছি এটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ডেই আনডিস্টার্ব না, আমরা এটাকে বলি স্লাইটলি ডিস্টার্ব স্যাম্পল। এখন বাংলাদেশের ডিজাইনটা স্লাইটলি ডিস্টার্ব স্যাম্পলের বেসিসেই হচ্ছে, কিন্তু আমার যদি ট্রুলি সফট স্যাম্পল থাকে টেস্ট করতে হয়, এটা এই মেথডে সম্ভব না। একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অ্যাডাপ্টারের ভিতরে যে লোহার বলটা আছে সেটা কাজ করছে কিনা দেখতে হবে। খালি বল আছে দেখলেই হবে না, বল থাকবেই, কিন্তু বলের ভিতরে যদি কাদা লেগে থাকে তাহলে ঠিক মতো বসবে না, সিটে বসবে না। সিটে না বসলে পরে বলের যে পারপাসটা উপর থেকে পানি ভিতরে যাওয়া বন্ধ করে দেওয়া সেটা করবে না। কাজে এটাকে আমাকে প্রথমে চেক করতে হবে, এটা একটা। 2 নম্বর কথা, আমি টিউবের সাথে যখন শ্যালবি টিউব অ্যাডাপ্টারের সাথে যখন শ্যালবি টিউব ফিট করব, সে ফিট করার সময় আমি যে স্ক্রুগুলো দিচ্ছি, এখন অ্যাডাপ্টারের সাইজ আর টিউবের সাইজে যদি ডিফারেন্স থাকে তাহলে তো গ্যাপ থেকে যাবে। আমি স্ক্রু করলাম কিন্তু তাতে কি হলো, তাতে গ্যাপ তো রয়ে গেল। গ্যাপ থাকলে কি হবে, তাহলে ওই বলের কাজটা করবে না, আসলে পানি ভিতর দিয়ে চলে যাবে, স্যাম্পলের উপর পরে স্যাম্পল বের করে দেবে। সেই জন্য প্রয়োজন হলে পরে গ্যাসকেট দিয়ে হোক, যেভাবে হোক, অ্যাডাপ্টারের সাথে টিউবটাকে ওয়াটার টাইট করে ফিট করতে হবে। সেটা যদি আমি ওয়াটার টাইট করে ফিট না করি তাহলে আমি স্যাম্পল ঠিক মতো কালেক্ট করতে পারবো না। সয়েল ক্লাসিফিকেশন ফাউন্ডেশন ডিজাইনের একটি অপরিহার্য অংশ। সয়েল ক্লাসিফিকেশনের উপরে ওই সয়েলের বিহেভিয়ার, শেয়ার স্ট্রেংথ, পানির উপস্থিতিতে সয়েল ক্যাপাসিটি চেঞ্জ হবে কিনা, সেটেলমেন্ট ক্রাইটেরিয়া এবং সর্বোপরি সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি নির্ধারণের জন্য কি কি ল্যাবরেটরি টেস্ট করতে হবে তা নির্ভর করে। সাধারণত ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমের মাধ্যমে সয়েল ক্লাসিফাইড করা হয়। সয়েল কতটুকু লোড নিতে পারে তা পুরোপুরি নির্ভর করে সয়েলের শেয়ার স্ট্রেংথের উপর। তাই ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে সয়েলের শেয়ার স্ট্রেংথের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন ধরনের সয়েলের শেয়ার স্ট্রেংথ বিভিন্ন প্যারামিটারের উপর নির্ভর করে। যেমন কোহেসিভ সয়েলের শেয়ার স্ট্রেংথ নির্ভর করে কোহেশন এবং ইন্টারনাল ফ্রিকশনের উপর। কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে কোহেশন থাকে না, তাই এক্ষেত্রে কেবল ইন্টারনাল ফ্রিকশনের উপর নির্ভরশীল। বিভিন্ন ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে সয়েলের শেয়ার স্ট্রেংথ নির্ণয় করা হয়।
বিল্ডিংয়ের ফাউন্ডেশনের ক্ষেত্রে সেটেলমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্মল ইউনিফর্ম সেটেলমেন্ট বিল্ডিংয়ের জন্য টলারেবল হলেও ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট অ্যালাউ করা যায় না। আবার অনেক সময় সেন্সিটিভ স্ট্রাকচারের ক্ষেত্রে কোনো সেটেলমেন্ট অ্যালাউ করা সম্ভব হয় না। মাটি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার জন্য ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্ট করা হয়। সাধারণত খালি চোখে দেখে স্যান্ড এবং গ্রেভেলকে পার্থক্য করা যায়। মাটিতে অর্গানিক ম্যাটেরিয়াল আছে কিনা তা বোঝা যায় মাটির কালার এবং গন্ধের ভিত্তিতে। অর্গানিক সয়েল কালো বর্ণের এবং দুর্গন্ধযুক্ত হয়। একটি জারের ভেতর কিছু মাটি নিয়ে পানিতে গুলিয়ে রেখে দিলে সয়েলের সেটেল করতে কত সময় লাগে তার ভিত্তিতে স্যান্ড, সিল্ট এবং ক্লের মধ্যে পার্থক্য দেখা যায়। সাধারণত স্যান্ড 1.5 মিনিট বা তার চেয়ে কম সময়ে সেটেল করে, সিল্ট 5 মিনিট বা তার অধিক এবং ক্লে 10 মিনিট বা তার অধিক সময় নেয়। এছাড়া একটি ক্লে লাম্প হাতে নিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিয়ে ভাঙা সিল্ট অপেক্ষা বেশি কষ্টকর। এ সকল টেস্টের ভিত্তিতে সয়েলকে প্রাথমিকভাবে ক্লাসিফাই করা যেতে পারে। গ্রেইন সাইজ অ্যানালাইসিসের মাধ্যমে সয়েলের ইন্ডিভিজুয়াল পার্টিকেল সাইজ বের করা হয়। কোর্সার পার্টিকেলের জন্য সিভ অ্যানালাইসিস করা হয় এবং ফাইনার পার্টিকেলের জন্য হাইড্রোমিটার অ্যানালাইসিস করা হয়। সিভ অ্যানালাইসিস মেথডের মাধ্যমে স্যান্ডি সয়েলের গ্রেডেশন কার্ভ আঁকা হয় এবং এই কার্ভ থেকে সয়েল ওয়েল গ্রেডেড না পুয়ারলি গ্রেডেড তা নির্ণয় করা যায়। এছাড়া সয়েলের মধ্যে কত পার্সেন্ট ফাইনার পার্টিকেল আছে সেটা সিভ অ্যানালাইসিস থেকে জানা যায়। ক্লে এবং সিল্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পার্টিকেল সাইজ নির্ণয় করা কষ্টসাধ্য বলে কনসিস্টেন্সি টেস্টের মাধ্যমে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট, প্লাস্টিসিটি ইন্ডেক্স ইত্যাদি নির্ণয় করা হয়। এই প্রপার্টিগুলো ব্যবহার করে প্লাস্টিসিটি চার্টের মাধ্যমে সয়েলকে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমে ক্লাসিফাই করা হয়। প্রয়োজন অনুযায়ী ASTM D2488 এর এই চার্টের মাধ্যমে সয়েলের আরও ডিটেইল ক্লাসিফিকেশন করা সম্ভব। আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের মাধ্যমে ক্লে সয়েলের আনড্রেইনড শেয়ার স্ট্রেংথ নির্ণয় করা হয়। এই টেস্ট করার জন্য আনডিস্টার্বড স্যাম্পল প্রয়োজন হয়। কনসোলিডেশন টেস্টের মাধ্যমে ক্লে টাইপ সয়েলের কনসোলিডেশন সেটেলমেন্ট নির্ণয় করা হয়। ক্লে সয়েলের ক্ষেত্রে স্ট্রাকচারের লোডের জন্য পার্টিকেলের ভয়েডের মধ্যস্থ পানি খুব ধীরে বের হয়, ফলে দীর্ঘ সময় ধরে সেটেলমেন্ট হয়। এই ধরনের সেটেলমেন্টকে কনসোলিডেশন সেটেলমেন্ট বলে। ডিরেক্ট শেয়ার টেস্টের মাধ্যমে স্যান্ড এবং ক্লে উভয় প্রকার সয়েলে শেয়ার স্ট্রেংথ নির্ণয় করা যায়। ডিরেক্ট শেয়ার টেস্ট সহজে এবং দ্রুত করা সম্ভব। ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের মাধ্যমে স্যান্ড এবং ক্লে উভয় প্রকার সয়েলের শেয়ার স্ট্রেংথ ডিরেক্ট শেয়ার টেস্ট অপেক্ষা আরও অ্যাকিউরেটলি নির্ণয় করা যায়। তবে এই টেস্টটি অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের মাধ্যমে কোহেসিভ সয়েলের আনকনসোলিডেটেড আনড্রেইনড শেয়ার স্ট্রেংথ, কনসোলিডেটেড আনড্রেইনড শেয়ার স্ট্রেংথ এবং ড্রেইনড শেয়ার স্ট্রেংথ নির্ণয় করা সম্ভব। পারমিয়াবিলিটি টেস্ট করার মাধ্যমে কোহেসিভ সয়েলের পারমিয়াবিলিটি নির্ণয় করা হয়। এই প্যারামিটার দ্বারা সয়েলের ভেতরে পানির প্রবাহ, যেমন সিপেজ, লোড দেওয়ার ফলে সয়েলের ভেতর থেকে পানি বের হয়ে আসা ইত্যাদি বিষয় সম্পর্কে জানা যায়। একটি সাবসয়েল ইনভেস্টিগেশন রিপোর্টের কন্টেন্টে যেসব বিষয় থাকা প্রয়োজন সেগুলো হল সাইট এরিয়ার জেনারেল জিওলজি সম্পর্কে বর্ণনা, সাইট ডেসক্রিপশন অর্থাৎ কী ধরনের স্ট্রাকচার হবে, আশেপাশে কী ধরনের বিল্ডিং আছে, সাইটটিতে যাতায়াতের ব্যবস্থা কেমন ইত্যাদি। স্কোপ অফ ওয়ার্ক অর্থাৎ কি কি ফিল্ড এবং ল্যাবরেটরি টেস্ট করা হয়েছে এবং টেস্ট করার সময় কোনো লিমিটেশনস ছিল কিনা। বোরহোল লোকেশন প্ল্যান, যেখানে সাইটটির কোন কোন অবস্থানে বোরহোল করা হয়েছে এবং তা একটি পার্মানেন্ট রেফারেন্স পয়েন্ট থেকে পয়েন্ট আউট করা থাকবে। তবে বর্তমানে বোরহোলের অবস্থান চিহ্নিত করার জন্য জিপিএস টেকনোলজিও ব্যবহার করা যেতে পারে। পার্মানেন্ট ডাটাম থেকে সয়েল টেস্ট পারফর্ম করার সময় এক্সিস্টিং গ্রাউন্ড সারফেসের এলিভেশন কোথায় ছিল তা উল্লেখ থাকতে হবে।
অনেক সময় কনস্ট্রাকশন ওয়ার্কের সময় গ্রাউন্ড এলিভেশন পরিবর্তিত হয়ে যায়। সাইটের যে কোনো সেকশন বরাবর সয়েল প্রোফাইল থাকতে হবে। বোরহোল প্ল্যানে উল্লেখ থাকতে হবে কোন সেকশন বরাবর সয়েল প্রোফাইল দেখানো হয়েছে। প্রতিটি বোরহোলের বোর লগ থাকতে হবে। টেস্ট রেজাল্ট থাকতে হবে এবং সর্বোপরি সামারি শিট থাকতে হবে।